পৃথিবীর পরাশক্তি খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ বাংলাদেশের উপর, যা আজ থেকে 10 বছর আগে বলেছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, পিএইচডি হোল্ডার, আলেম ও গবেষক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আজকে বলছি না, 10 বছর আগ থেকে ওদের দৃষ্টি এখন আমাদের সেন্ট মার্টিনের দিকে। এখানে একটা ঘাঁটি বানাইতে পারলে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবার প্ল্যান আছে তার। বিভিন্ন সময়ে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলে থাকেন। দেশের বিদেশের রাজনীতি নিয়েও তার রয়েছে অসাধারণ কিছু গবেষণা, যা শুনলে আপনিও অবাক না হয়ে পারবেন না। চলুন তবে শুরু করা যাক। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচার, জালেম ও সন্ত্রাসী রাষ্ট্র। পৃথিবীর যেখানেই যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, অত্যাচার, সেখানেই খুঁজলে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমাচার। সম্প্রতি মধ্য এশিয়ায় আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এখন ধরাশক্তিতে পরিণত হয়েছে। জানা যায় 19 বছরের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ $2.26 ট্রিলিয়ন। বাণিজ্যিক খাতে মোড়লগিরি ধরে রাখতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে রাজত্ব করতে আমেরিকার নজর এখন বাংলাদেশের সেন্ট মার্টিনে। এখানে তাদের দুইটি এজেন্ডা: 1, সেন্ট মার্টিনে এয়ারবেস করা; 2, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা। সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম ইস্যু আমাদের কাছে এখন পুরোপুরি স্পষ্ট। চোখের সামনেই আমেরিকার নোংরা খেলা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা জানেন কি, বাংলাদেশের একজন আলেম এই কথাগুলো বলে আসছেন আরো প্রায় 10 বছর আগ থেকে। চলুন খানিকটা মিলিয়ে নেওয়া যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ কিছু প্ল্যান আছে বাংলাদেশকে নিয়ে। সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি পশ্চিমাদের চক্রান্ত হচ্ছে, সুদূরপ্রসারী চক্রান্ত, যে বাংলাদেশে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তারা করবে। আজ হোক, কাল হোক, 50 বছর পরে হোক, বাংলাদেশের একটি অংশে তারা খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র করবে। আর আমাদের সেন্ট মার্টিন নিয়ে এবং কিংবা বঙ্গোপসাগরে যে কোনো যুদ্ধসই সুবিধাজনক জায়গায় একটি ঘাঁটি নির্মাণ তারা করবে। কারণ দক্ষিণ পূর্ব চীন সাগর, দক্ষিণ পূর্ব এশিয়াতে রাজনৈতিক কর্তৃত্ব স্থাপনের জন্য পশ্চিমাদের কাছে বাংলাদেশের চেয়ে ভালো, সুন্দর, উপযুক্ত কোনো পরিবেশ আর নেই। যেই কথাগুলো বলেছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আজ থেকে 10 বছর আগে, যে কথাগুলো দেশ ত্যাগের আগ মুহূর্তে স্বীকার করে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো ওরকম দ্বন্দ্ব নাই। কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর। 2, বাংলাদেশ নিয়ে আমেরিকার 3টি প্ল্যান। প্ল্যান এ, ডক্টর ইউনূসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল স্বার্থ হাসিল করা, উদ্ধার করা। প্ল্যান বি, মার্শাল ল দিয়ে দেওয়া। প্ল্যান সি, সিভিল ওয়ার সৃষ্টি করা। প্ল্যান এ প্রসেসিংয়ে আছে, প্ল্যান বি লোডিং হচ্ছে, প্ল্যান সি ওয়েটিংয়ে আছে। অর্থাৎ ইউনূস সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপক্ষে যে কিছু করতেও পারবে না, বলতেও পারবে না, যা এখন দিবালোকের নেই স্পষ্ট। এটা তার এই প্ল্যান আমেরিকা, যে এখানে সে তার যুদ্ধসই লোকগুলোকে বসাতে পেরেছে। এরপর আমি আগেও বলেছিলাম যে তার বি প্ল্যান হচ্ছে মার্শাল ল আনা যায় কিনা। তারপর তার সি প্ল্যান, সেটা হচ্ছে যে এখানে সিভিল ওয়ার করাবে বাংলাদেশে, গৃহযুদ্ধের মাধ্যমে বড় ধরনের জেনোসাইড হবে। তারপর এখানে সেনা শাসনকে প্রভাবিত করে সে তার ইচ্ছেগুলো পূরণ করবে। এই কথাগুলো বহুবার বলে এসেছি। ডক্টর ইউনূস সাহেবের কোমরের রশির মাথা আটলান্টিকের ওপারে, যা বলেছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আজ থেকে আরো 4-5 মাস আগে, সরকার পতনের মাত্র কয়েকদিন পর। কারণ ইউনূসের কোমরে রশি, আর রশির মাথা হচ্ছে আটলান্টিকের ওপারে। ওখান থেকে রশি টানা হয়। ওর বাইরে ইউনূস মিয়ার যাওয়ার কোনো সাধ্য নাই। যে কথাটি এখন বর্তমানে
পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকেই বলে বেড়াচ্ছেন। প্রফেসর ইউনূস, আপনি করতেছেন কি? নেটোর লোক আইনা সংবিধান সংস্কার করছেন? এটা আপনার বুদ্ধি নাকি কেউ বুদ্ধি দিছে? আমেরিকা দিছে? হ্যাঁ, আপনি একজন কঠিন আমেরিকান বন্ধু, এটা আপনার ইমেজ বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে। বাংলাদেশের সাধারণ মানুষ আমেরিকারে পছন্দ করে না। বড় লোকরা করতে পারে, সুশীলরা করতে পারে, মধ্যবিত্ত মিডিল ক্লাসরা করতে পারে, কিন্তু সাধারণ মানুষ করে না। নেটোর লোকরা ডাইকে না সংবিধান সংস্কার করাইতেছেন। তারপরে তো আমাদের সরকার তো ওয়েস্টমিনিস্টার ধাঁচের সরকার, তাই না? উনি তো কাজ করেন আমেরিকান স্টাইলে। এটা ভাইবেন না যে আমেরিকার সাপোর্টে আপনার চলে যাবে, জি না। ডক্টর ইউনূস সাহেবের সরকার তো প্রায় ব্যর্থতার পথে। আমেরিকার পরবর্তী প্ল্যান কি হবে এ ব্যাপারেও 8ই আগস্ট বক্তব্য দিয়ে রেখেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আমার বক্তব্য আগ থেকে আমি দিয়ে যাচ্ছি, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, প্রয়োজনে আরেক সাগর রক্তের বিনিময় হলো মার্কিন আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা হবে। যিনি দায়িত্ব পেয়েছেন তাকে চোখ কান খোলা রাখতে হবে। ইসলামের স্বার্থের বিপক্ষে, মুসলিম স্বার্থের বিপক্ষে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থের বিপক্ষে পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে ছাত্র আন্দোলনের চেয়ে আরো বড় অভ্যুত্থান বাংলাদেশে আলেম ওলামার নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। হাসিনা সরকার পতনের পর সবাই স্বাধীনতার বিজয় উল্লাস করলেও সরকার গঠনের মাত্র 4 মাসেই ইউনূস সরকার ব্যর্থতার সকল ধাপ অতিক্রম করে ফেলেছে। আইন শৃঙ্খলায় চরম অবনতি, যান চলাচল সহ নিত্য পণ্য দ্রব্যের ঊর্ধ্বগতি দেশকে ক্রমশ গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, যে কথাগুলো আরো বহু আগেই বলেছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। তাহলে বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ বিসম্ভাবী বলি নাই? এই কোটা আন্দোলনের আগে বলি নাই? আরো 6 মাস আগে বলি নাই? আজ তো সেদিকেই যাচ্ছে। আর পশ্চিমার অপেক্ষায় আছে, এখানে যখন সংঘর্ষ ব্যাপক থেকে ব্যাপক হবে তখন সেই আগুনের মধ্যে তারা কেরোসিন ঢেলে দিবে। সুতরাং দেশের মানুষ এখন বুঝতে শুরু করেছে, হাসিনা পতনের মাধ্যমে দেশ ভারতীয় আগ্রাসন মুক্ত হলেও মার্কিন আগ্রাসন থেকে দেশ মুক্ত হতে পারেনি, যা পিনাকি সহ আরো অনেকেই বলেছে মাত্র কিছুদিন আগে। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বলেছিলেন আজ থেকে আরো 4 মাস আগে। ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আযাব মুক্ত হয়েছে। মার্কিন আগ্রাসনের আযাব যেন বাংলাদেশে না আসে। ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, আলেম ওলামা পীর মাশায়েখদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে। দেশ কি আদৌ স্বাধীন হয়েছে? 1947 সালে ইংরেজদের বিতাড়িত করার পর সবাই ভেবেছে আমরা স্বাধীন হয়েছি। পরবর্তীতে দেখা গেছে পাকিস্তানিরা আমাদের শোষণ করেছে, আমরা স্বাধীন হতে পারিনি। 1971 সালে পাকিস্তানিদের এ দেশ থেকে বিতাড়িত করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি স্বাধীন রাষ্ট্র হিসেবে, কিন্তু তারপর আমাদের শোষণ করেছে নাস্তিক্যবাদীরা, ভারতীয় এজেন্টরা। আমরা ইসলামপন্থীরা কখনোই স্বাধীন হতে পারিনি। 2024-এর ছাত্র আন্দোলনের পর সবাই বলেছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু একমাত্র ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বলেছিলেন আমরা 47-এ, 71-এ কিংবা 24-এর 5ই আগস্টে কখনোই আমরা স্বাধীন হতে পারিনি। 1757 সালে আমাদের স্বাধীনতা সূর্য কেড়ে নিয়েছে। সে যে বাংলার মানুষ স্বাধীনতা হারালো 1757 সালে, আজ পর্যন্ত তো বাংলাদেশ আর স্বাধীন হতে পারলো না। পেরেছে? 200 বছর ইংরেজদের তাবেদারি করলো এই দেশের মানুষ। তারপর আসলো পাকিস্তানিরা, 24 বছর করলো পাকিস্তানিদের তাবেদারি। তারপর হলো বাংলাদেশ, 53 বছর চলে গেল। দেশ স্বাধীন হয় নাই বলেই তো 24 সালে আবার ছাত্ররা মিলে তথাকথিত আরেকটা স্বাধীনতা আনছে নাকি? স্বাধীন হলে তো আর এই কথা হয় না। এখন 5ই আগস্ট 2024-এ যে স্বাধীনতা আসলো, এখন কি দেশ স্বাধীন হয়ে গেছে? কথা বলেন। ছাত্র জনতার কোনো সাধ্য নাই নীতি নির্ধারণ করার উপদেশটা কে হবে? আছে কিছু করার?
ছাত্র জনতার কোনো পাওয়ার নাই। নির্বাচন কবে হবে? ইউনূস সাহেব থেকে তারিখ নেবে, কারণ ইউনূসের কোমরে রশি, আর রশির মাথা হচ্ছে আটলান্টিকের ওপারে। আর এই বিষয়টি এখন একেবারেই দিবালোকের ন্যায় চোখের সামনে স্পষ্ট। 47-এর পর দেশে আগ্রাসন চালিয়েছে পাকিস্তানিরা, 71-এর পর দেশে আগ্রাসন চালিয়েছে ভারতীয়রা, 24-এর পর দেশে আগ্রাসন চালানোর জন্য প্রস্তুত আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং আমরা আসলেই স্বাধীন হতে পারিনি। তবে সরকার মহল এবং রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন তারা যদি আলেমদেরকে সাথে রাখেন, আলেমদের এই পরামর্শগুলো আগে থেকেই শুনতেন, তাহলে হয়তো আজকে এত কিছু পোহাতে হতো না, দেশের এই পরিস্থিতি ক্রান্তিকাল অতিক্রম করতে হতো না। তাই আমরা আশাবাদী থাকব, সামনে থেকে সরকার কিংবা ক্ষমতায় যারাই আসবে তারাই যেন আলেমদের সাথে রাখেন, আলেমদের পরামর্শ নিয়ে, আলেমদের দিক নির্দেশনা নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। সেই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।